প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পড়ার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছো তারা একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যারা তোমাদের পরিচিত আছে আমাদের গ্রুপটিতে। এবং সর্বোপরি আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো, আমাদের একেবারে স্টার্টিং যেই ক্লাসটি, সেই ক্লাসটি কিন্তু আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এবং এই ক্লাসের মধ্য দিয়েই কিন্তু আমরা যে সকল ক্লাস করব, প্রত্যেকটি ক্লাসে আমরা একেবারে ইন ডিটেলস টপিকগুলো জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আমি তোমাদের সাথে কিছু শর্টকাট মেথড শেয়ার করব, যার ফলে কিন্তু তোমাদের কাছে এই বোরিং জিকেটাও কিন্তু একটু ইন্টারেস্টিং লাগবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো যারা যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমরা অল্প একটু সময় অপেক্ষা করব, এর মধ্যেই কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা একটু অল্প কিছু সময় নিচ্ছি। আহ ওকে, উম্মে জুবাইদা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তানহা বলেছে শোনা যাচ্ছে, অলরাইট। একটু অল্প কিছু সময়ের মধ্যেই আমরা একেবারে শুরু করব। ওকে, পলাশ কুমারকে দেখতে পাচ্ছি, এম এস টি আতিয়াকে দেখতে পাচ্ছি, অলরাইট। একটু একটু আমরা একটু সময় নিচ্ছি, আমরা কিন্তু দ্রুতই শুরু করব। অলরাইট, আমি শুনেছি, অলরেডি দেখতে পাচ্ছ। আমি যদিও তোমাদের যান্ত্রিক ত্রুটির কারণে কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না বা এখনো পাচ্ছি না, আমরা ক্লাসের দিকে আগাই, ঠিক আছে? তো যেহেতু তোমরা সবাই বলেছো শুনতে পাচ্ছ, প্রথমেই বলে রাখি আমি জাকিত আজওয়ার, ঢাকা ভার্সিটিতে আছি এবং তোমাদের এই বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যে সকল ক্লাস, সেগুলোতে আমার সাথে তোমাদের দেখা হবে। তো ফার্স্ট অফ অল, আমরা যখন বাংলাদেশ বিষয়াবলী নিয়ে পড়বো, তখন আমরা কিন্তু এই একটা ক্লাসে বাংলাদেশের বাংলাদেশের অনেক কিছু নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? বাংলাদেশকে নিয়ে মানে একেবারে স্পেসিফিক অনেক কিছু নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এখনো কিন্তু হয়নি এটা, তোমাদের যে সকল টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা পড়বো, যেগুলো থেকে কোশ্চেন কম আসবে সেগুলো আমরা স্কিপ করব। দ্যাটস ইট। ওকে, তো দেখো, বাংলাদেশ সম্পর্কে যদি আমরা জানতে চাই, একেবারে শুরুর দিকের যে সকল বেসিক জিনিস পড়তে হয় আমরা একটু সেগুলো দেখে নেই। আমি তোমাদের কমেন্ট এখনো পড়তে পাচ্ছি না, এজন্য একটু ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করলাম, কিছু মনে করো না। ফার্স্ট অফ অল, আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে উপনিবেশ থেকে শুরু করব, তারপর এক এক করে বাংলাদেশের যে সকল বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। এখনো হয় নাই? জি, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। উম্মে জুবাইদা, আতিয়া, মাহাইদিয়া, মুনা। ওকে, ঠিক আছে। অয়ন আছে, ঠিক আছে। ওকে, একজন কোশ্চেন করেছে ভাইয়া কি ম্যারিড? না, ভাইয়া ম্যারিড না। ঐশী আছে, ঠিক আছে, অলরাইট। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্লাসে পিডিএফ দিবে, দিবে তো অবশ্যই। ঠিক আছে, আচ্ছা। তো একেবারে আর কালকে ফোন করবো না, আমি এখন আপনাদের কমেন্ট পড়তে পাচ্ছি, সবকিছু অল ক্লিয়ার, চলেন। ফার্স্ট অফ অল, আমরা একেবারে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন অবধি বিভিন্ন ঘটনা কিন্তু আমরা পড়ার ট্রাই করব। প্রথম কথা, আমরা কি দেখতে পাচ্ছি? উপনিবেশ। বাংলাদেশ কার উপনিবেশ ছিল? উপনিবেশ কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো। উপনিবেশ হচ্ছে এই দেশটায় কোন বহিঃশক্তি বা বহির্বিশ্বের কোন দেশটি এসে তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য এই অংশে আপনার কি বলবো, শাসন করেছে বা রাজত্ব করেছে, সেটাকে আমরা বলতে পারি উপনিবেশ। তো বাংলাদেশ কার উপনিবেশ ছিল আমরা সকলেই জানি,
বাংলাদেশে ইংরেজরা কিন্তু শাসন করেছে দীর্ঘ ভারতবর্ষকে প্রায় 200 বছর, বা আমরা যদি একেবারে স্পেসিফিক বলি 190 বছর শাসন করেছে। তাহলে বাংলাদেশ কার উপনিবেশ ছিল? ইংরেজদের উপনিবেশ ছিল। এবং বাংলাদেশ কিভাবে জন্ম লাভ করেছে? বাংলাদেশ ভারত পৃথক হওয়ার মাধ্যমে এবং পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ করে 1971 সালে কিন্তু একটা দেশ হিসেবে যে স্বীকৃতি এটা পেয়েছে। এই জিনিসগুলো বলাই বাহুল্য যে আপনারা সকলেই জানেন, বাট আমরা যেহেতু একেবারে সবটাই পড়বো, এই জন্য কিন্তু আপনাদের সাথে আবারও শেয়ার করা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কমেন্টে মারামারি কইরেন না, ঠিক আছে? কমেন্টে মারামারি করার দরকার নেই, আমরা একটু আস্তে ধীরে সবকিছু দেখি। তারপরে সাংবিধানিক নাম। দেখেন, বাংলাদেশ, কোশ্চেনটা আপনাদের কাছে সিলি মনে হতে পারে যে বাংলাদেশের নাম কি। আপনার তখন মাথায় প্রশ্ন আসতে হবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশের নাম কি, এটা আমি কিভাবে ডিফাইন করব। যখন সাংবিধানিক নাম বা বাংলাদেশের আইন কানুন নিয়ম যেখানে বর্ণিত আছে সেখানের নাম চাইবে, তখন এটা হয়ে যাবে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই জিনিসগুলো আপনারা জানেন, আমি বারবার বলছি, তবুও জাস্ট খালি জানানোর জন্য বা একটু রিভাইজ দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপরে দেখেন, বাংলাদেশের ইংরেজি নাম। আবারও আপনাদের মনে মনে হইতে পারে যে নাউন তো আমরা জাস্ট খালি বাংলাদেশ বাংলাদেশই করে দিব, বাট ব্যাপারটা কিন্তু এইরকম না। আমাদের কি করতে হবে ভাইয়া? ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি ন্যাশনাল গুলো পড়তেই হবে নাকি ইন্টারন্যাশনাল গুলো পড়তে হবে? না না, আপনাদের দুইটাই পড়তে হবে, দুইটাই পড়তে হবে। এন্ড একটু ক্লাস আমরা জাস্ট শুরু করেছি, ঠিক আছে? যখন মজা করার সময় আমরা সবাই মিলে মজা করব, বাট শুরুতে আমরা ইন্টারাপ্ট না করি, ঠিক আছে? একটু যারা পড়তে চাই আমাদের, আমরা একটু পড়ার সুযোগ দেই, একটু আমরা হেল্পফুল হই, ঠিক আছে? অলরাইট। তারপর দেখেন, ইংরেজি নাম কি? বাংলাদেশের ইংরেজি নাম একটু দ্রুত বলে ফেলেন কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কি নাম? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ভাইয়া 7 কলেজ তো ভেঙে গেল। দেখেন, 7 কলেজ ভেঙে গেলেও আপনাদের এক্সাম তো আলটিমেটলি হবেই। এখন সেটা আপনাদের যেই সিদ্ধান্তই আসুক না কেন, 7টায় একসাথে দিতে হবে অথবা এক এক করে 7টা আলাদা দিবেন, বাট এক্সাম তো দিতেই হবে। তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু পড়তে হবে। দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, জিম বলে ফেলেছেন। অলরাইট। রাজধানী ঢাকা। বাণিজ্যিক রাজধানী কি? চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এটাও আই হোপ আপনারা সকলেই জানেন, আমরা একেবারেই কালক্ষেপণ করব না। স্বাধীনতা ও জাতীয় দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? জাতীয় দিবস কবে? স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস বলা হয়। বিজয় দিবস কবে? এই দুইটা জিনিস চটপট বলে ফেলেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? একটু বলে ফেলেন চটপট, একটু চটপট বলে ফেলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? খুবই ইজিয়েস্ট, আপনারা জানেন, একটা 26শে মার্চ, একটা 16ই ডিসেম্বর। এটা নিয়ে আমি একেবারেই সময় নিচ্ছি না, চলেন পরবর্তীতে যাই। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আপনাদের যে কোশ্চেনটা করছি সেটা হচ্ছে, আহ, আমার সোনার বাংলা যেটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, এটার কয় চরণকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা একটু আমাকে বলবেন। এটার কয় চরণকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? একটু আমাকে বলবেন। আমার সোনার বাংলা, এটার কয় লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? আমার সোনার বাংলার কয় লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এবং আপনারা কিছুদিন আগেই শুনেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে কিন্তু অনেক কথোপকথন হয়েছে। তো যখনই কোনো একটা বিষয় নিয়ে একটু ডিসকাস হয় সর্বমহলে, তখন কিন্তু ওই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে যায়, সেই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ওকে, একটু আমাকে বলেন, প্রথম 8 লাইন 10 লাইন, প্রথম 8 লাইন 10 লাইন। আমি আবারও প্রশ্ন করতেছি, দেখেন, বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম কয় লাইন দিয়ে, মানে কয় লাইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে? একটু বলবেন, একটু অ্যান্সার দিবেন, আমি আপনাদের সবার অ্যান্সার দেখতে চাই। আচ্ছা, আপনারা 8 আর 10-এর মধ্যে এত কনফিউজ কেন? একটু ভোট হোক দেখি একটু।
দেখি, ৮ ৮ ৮। একটু ভুল বলেছেন আপনারা, ঠিক আছে। দেখেন, আমার সোনার বাংলা এটা টোটাল কত লাইন? এটা টোটাল 25 লাইন। একটু লিখে নিবেন, এই এক্সট্রা ইনফরমেশন গুলো একটু লিখে নিবেন, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এই 25 লাইনের মধ্যে থেকে প্রথম 10 লাইনকে কি করা হয়েছে? প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে একেবারে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া আছে। তাহলে আমার সোনার বাংলার কত লাইন? 10 লাইন। ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলতে হবে, ঠিক আছে। দ্রুত, আমাদের কিন্তু হাতে সময় কম, মানে এমন না ক্লাসের সময় কম, কিন্তু হাতে সময় কম, অনেক কিছু শিখবো আমরা ইনশাল্লাহ। তারপরে দেখেন, জাতীয় প্রতীক কি? আপনারা সকলেই জানেন যে একটা ভাসমান শাপলা, তার দুই পাশে কি থাকবে? ধানের শীষ থাকবে, এবং উপরে কি থাকবে? উপরে স্টার থাকবে। এই তো, বুঝতে পেরেছেন কিনা বলেন। তারপরে রাষ্ট্রধর্ম কি? বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? একটু সবাই অ্যান্সার করেন। এই সহজগুলো একটু সবাই অ্যান্সার করে ফেলেন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? একটু অ্যান্সার করেন যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি। রাষ্ট্রভাষা বলার অপেক্ষা রাখে না। রাষ্ট্রধর্ম কি আমাদের? ইসলাম। নাগরিকত্ব, আর আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ। এই দুইটা জিনিস একটু বলবেন, বলেন। নাগরিকত্ব কি আর জাতীয়তা কি আমাদের? আমাদের নাগরিকত্ব কি আর জাতীয়তা কি, একটু আমাকে বলবেন। ইসলাম, ওকে, ঠিক আছে। মুন্নি অ্যান্সার দিয়েছেন, রিফা অ্যান্সার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু বলবেন যে আমাদের নাগরিকত্ব কি? আমাদের নাগরিকত্ব কি? বাংলাদেশী। আমাদের নাগরিকত্ব বাংলাদেশী। তারপরে আমাদের গড় বৃষ্টিপাত কত হয়? 203 সেন্টিমিটার। লিখে নিবেন, এগুলো অবশ্যই অবশ্যই লিখে নিবেন, খুবই গুরুত্বপূর্ণ। 203 সেন্টিমিটার। একটু লিখে বলবেন যে লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা একটু বলবেন। আমাদের জাতীয়তা কি? বাঙালি, ঠিক আছে। আমাদের জাতীয়তা কি? বাঙালি। কিন্তু অনেক সময় এটাকে এইভাবেও অপশনে থাকতেই পারে, বাঙালি। দুইটাই জেনে রাখেন। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার হবে নাকি? বুঝতে পারছেন কিনা একটু বলতে হবে। রাষ্ট্রভাষা কি আমাদের? বাংলা। কোনো কোশ্চেন আছে কিনা একটু বলতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু সবাই বলেন ক্লিয়ার। ক্লিয়ার কিনা একটু বলেন ক্লিয়ার। আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ওকে, চমৎকার, সকলেই পাচ্ছেন। ঐশী অ্যান্সার দিয়েছেন, নওরিন অ্যান্সার দিয়েছেন, জাফরিন অ্যান্সার দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস অ্যান্সার দিয়েছেন, জয় অ্যান্সার দিয়েছেন। ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। তামান্না অ্যান্সার দিয়েছেন। ওকে, মাইশা বলেছেন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সাউদা অনেকগুলো অ্যান্সার দিয়েছেন। ওকে, মুন্নি বলেছেন ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন তারপরটাই যাই। মোট সীমানা কত? দেখেন, বাংলাদেশের মোট সীমানা কত? ফার্স্ট অফ অল আমরা দেখি বাংলাদেশের আয়তন কত। বাংলাদেশের আয়তন কত বলেন তো? বাংলাদেশের আয়তনটা একটু বলেন। অনেক বইয়ে দেখবেন কত আছে? ১,৪৭,৫৭০। ১,৪৭,৫৭০ বর্গ কিমি আছে কোথাও কোথাও। কোথাও কোথাও ১,৪৭,৬১০ বর্গ কিমি আছে। আবার কোথাও কোথাও ১,৪৮,০০০ও আছে। মানে এটা সমুদ্র বিজয়ের পরে, ভারত থেকে যে বাংলাদেশের সমুদ্র বিজয় হলো, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় একটু পরিবর্তিত আছে, আপডেটেড আছে। কিন্তু সর্বজন স্বীকৃত সর্বশেষ হচ্ছে ১,৪৭,৫৭০, এবং এইটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে রেফারেন্স পাওয়া যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের যদি জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর ৭ কলেজ বা যে কোনো জায়গায় আসে, আমরা অ্যান্সারটা কিভাবে করব? কিভাবে অ্যান্সার করবেন? আপনাদের যেই কাজটি করতে হবে, আপনাদের সর্বোপরি যেটা উত্তর থাকে, দুইটাই যদি থাকে এটা অ্যান্সার দিবেন, আর কোনো কারণে এটা যদি না থাকে এটা অ্যান্সার দিবেন। বুঝছেন কিনা একটু বলেন, বুঝছেন কিনা একটু বলেন, বুঝছেন কিনা একটু বলতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে যান, পরেরটায় আসি। সীমানা কত? বাংলাদেশের সীমানা কত একটু বলবেন। বাংলাদেশের সীমানা কত? ওকে, অনেকে অ্যান্সার করতেছেন, ভেরি গুড। বাংলাদেশের সীমানা কত বলেন। বাংলাদেশের সীমানা একটু বলতে হবে। ওকে, আচ্ছা, আমি একটু বোর্ডটা ছেড়ে দাঁড়াই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। বাংলাদেশের সীমানা কত? ৫১,০০০, সরি,
একটু বাংলাদেশের সীমানা কত একটু বলতে হবে সবার, একটু বলেন। ওকে, 1,47,570 আছেন সবাই, ঠিক আছে, ওইটা হয়েছে। 1,47,570 হতে পারে, 1,47,610 হইতে পারে। বুঝছেন কিনা দুইটা, এবং কখন কোনটা দাগাবেন এটা বুঝছেন কিনা? ভাইয়া 7 কলেজের এক্সাম কি একসাথে হবে? দেখেন, এটা কিন্তু আপনার দেশের যে উদ্ভূত পরিস্থিতি, এখন আসলে কেউই এটা ইন্ডিভিজুয়ালি বলতে পারবে না। একটা নির্দিষ্ট সময় পর আমরা সকলে এটা জানতে পারবো। বুঝছেন কিনা একটু বলতে হবে। হ্যাঁ, 5,138। ভেরি গুড, 5,138 কি? 5,138 কি? এখানে একক হিসেবে কি বসবে বলেন তো? একক হিসেবে কি বসবে? বর্গ কিলোমিটার। দুঃখিত, এটাতে বসবে কিলোমিটার। আবার কোথাও কোথাও যদি দেখেন 4,719, এই অপশন না দিয়ে এই অপশন আছে, যেটা বাংলাদেশের এখন প্রচলিত হিসাব, মানে আপডেট না করা যে হিসাব, সেটা হচ্ছে 47,119 বর্গ মিটার। বর্গ, দুঃখিত, কিলোমিটার, বর্গ হবে না, সরি, বর্গ হবে না, ঠিক আছে, কিলোমিটার। এটা কি? এটা হচ্ছে 5,138 কিমি। বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা একটু বলেন। যদি এটা থাকে এটা অ্যান্সার করবেন, যদি না থাকে 4,719 করবেন। বুঝছেন কিনা একটু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই তো লেখাচ্ছি ভাইয়া, সবগুলোই লেখাচ্ছি, আপনারা একটু লিখে নিবেন। লিখছেন কিনা একটু আমাকে জানাতে হবে, লিখেছেন কিনা একটু বলতে হবে। একটু আমি যেগুলো শোনেন, জিকে ক্লাসটা কি, আপনি ইংরেজিতে একটা কাজ করতে পারেন যে রুলস গুলো আপনি বইয়ে পেয়ে যাবেন, বাংলাতেও আপনার মনে হয় রুলস গুলো আপনি বইয়ে পেয়ে যাবেন, না লিখলেও হবে, দেখলেই মনে থাকবে। জিকে খুব সহজ মনে হয়, বাট হঠাৎ করে আপনি যদি এই তথ্যগুলো না জানেন, তাহলে কিন্তু আসলেও সমস্যা। ধরেন আপনারা সবাই জানেন 1,47,570, কোনো কারণে অপশনে দেখতেছেন না, তখন আমার কথাটা যখন মনে হবে যে 610 হইতে পারে, তখন কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। আবার 4,719ও হইতে পারে, 5,138ও হইতে পারে। এই ব্যাপারগুলো যখন আপনাদের মনে থাকবে, তখন কিন্তু আপনারা পরীক্ষায় লিখতে পারবেন। এই জন্য জিকে ক্লাসে আপনি যতই জানেন না কেন, একটু লিখে নেন না ভাই, 2টা লাইন লিখে নেন। ওকে, সবাই লেখেন, লেখা হলে বলেন যে ডান। লেখা হলে বলেন ডান। আচ্ছা, জান্নাতুল মাও বলেছে লিখলে ভালো করে মন দিতে পারি না। আপনারা লেখেন, লেখার জন্য কিন্তু আমি আলাদা সময় দিচ্ছি, এমন না যে আমি পড়াতে পড়াতেই বলতেছি যে লেখেন, এমন না, আমি কিন্তু লেখার আলাদা সময় দিচ্ছি। অলরাইট, তারপরে দেখেন সীমান্তবর্তী দেশ কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ 2টা। সীমান্তবর্তী দেশ বলতে আমরা কি বুঝাই? সীমান্তবর্তী দেশ বলতে আমরা বুঝাই যে বাংলাদেশের সীমানার সাথে, কথার কথা এটা বাংলাদেশ, আমার ড্রয়িং খুবই খারাপ, ঠিক আছে, তাও আপনাদের উদ্দেশ্যে আঁকালাম, সো সরি। কারণ বাংলাদেশের এই সীমানার সাথে লাগানো দেশ কয়টা সেটা জানতে চাইছে, যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটা। বাংলা কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ 2টা। কি কি? ভারত এবং মায়ানমার। ভারত আর হচ্ছে মায়ানমার। সীমান্তবর্তী দেশ কয়টি? 2টি, ভারত এবং মায়ানমার। একটু লেখা হলে বলেন ডান, লেখা হলে বলতে হবে ডান। হ্যাঁ, 2টি, চমৎকার, দিয়ে অ্যান্সার দিয়েছে, নওরিন অ্যান্সার দিয়েছে, চমৎকার। একটু বাকিরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, একটু বাকিরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। ভারতের সাথে সীমান্ত আমাদের কত? ভারতের সাথে আমাদের কতটুকু সীমান্ত এটা কি জানেন? ভারতের সাথে আমাদের সীমান্ত একটু বলেন তো। ভেরি গুড, ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছেন, চমৎকার, চমৎকার। তিশা অ্যান্সার দিয়েছেন, সাদিয়া দিয়েছেন, আরশি দিয়েছেন, ঐশী দিয়েছেন, নওরিন দিয়েছেন, হুমায়রা দিয়েছেন, আশরাফুল দিয়েছেন। ওকে, ঠিক আছে, সব চমৎকার, চমৎকার, ঠিক আছে। ভারত এবং মায়ানমার, এটা আপনারা জানেন, এটা আমি বুঝতে পেরেছি। ভারতের সাথে সীমান্ত 4,156 কিলোমিটার। কত কিলোমিটার? 4,156 কিলোমিটার। মনে রাখবেন কত? 4,156 কিলোমিটার। যদি না থাকে
সরি 3751 কিলোমিটার। এটা যদি না থাকে 3751 কিলোমিটার। এখন আপনি বলবেন ভাইয়া প্রত্যেকটাই আপনি বলতেছেন দুইটা করে, কোনটা মনে রাখবো, এতগুলা কেমনে মনে রাখবো? দেখেন ভাই, জিকে জিনিসটা খুবই কনফিউজিং। আপনি যখন ইংরেজি পড়বেন, আপনার সেই কন্ডিশনালের তিনটা রুলস, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, একটা জিরো কন্ডিশনাল, এই তিন চারটা রুলস দিয়ে আপনি সব করতে পারবেন, কিন্তু এটার কোনো আসলে চেঞ্জ হবে না। কিন্তু যখন আপনি জিকে পড়তে আসবেন, দেখবেন 10 বছর আগের একটা জিনিসের সাথে এখনকার মিল নাই, আবার দেখবেন যে ওই তথ্যটা অপশনে নাই। তো সেই জন্য আমাদের একটু কষ্ট করে দুই একটা ইনফরমেশন এক্সট্রা মনে রাখতে হবে। যখনই আপনি এক্সট্রা মনে রাখতে পারবেন, লিখবেন বারবার, তখনই কিন্তু আপনাদের মনে থাকবে। সেই সাথে আপনারা যেহেতু জিকে ক্লাস করছেন, আপনাদেরকে মুখস্থ করার আমি খুব সুন্দর দুইটা উপায় বলে দিই। প্রথম উপায়, দেখেন যারা মাদ্রাসায় পড়ে কিংবা যারা হাফেজ হওয়ার চেষ্টা করে, তারা কি করে? তারা দেখবেন যে তাহাজ্জুদের নামাজের পরের যে সময়, ফজরের আগে এবং তাহাজ্জুদের পরে, এই সময়টাকে ইউটিলাইজ করে, এবং ফজরের নামাজের পরের সময়টাকে ইউটিলাইজ করে। এই দুইটি সময়ে কিন্তু আমাদের ব্রেন সব থেকে বেশি সক্রিয় থাকে। আমরা এখন কি করি? সারাদিন ডিভাইস চালাই, ঘুমাইতে ঘুমাইতে 3:30টায় ঘুমাই, সকালবেলা উঠি 10টার সময়। তাহলে আমাদের ব্রেনের ক্যাপাসিটি তো ঠিক থাকবে না। অনেকে রাত জেগে পড়েন, রাত জেগে পড়তে ভালো লাগে, আপনারা এটা বলেন, কিন্তু দিন শেষে সাইকোলজিক্যাল যতগুলো টার্ম আছে, আপনারা সাইকোলজিস্টের ইন্টারভিউ দেখবেন, আপনারা জানতে পারবেন যে রাত না জেগে আপনারা যদি এই পোর্শনটুকু পড়েন, আপনাদের কিন্তু মেমোরাইজিং যে শক্তিটা, এটা অনেকাংশে বেড়ে যাবে। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা, ফার্স্টটা বললাম কি, যে রাতের শেষ অংশে পড়তে হবে। সেকেন্ড যে টিপসটা, সেটা হচ্ছে আপনি একটা পড়া যখন মুখস্থ করছেন, শুধু সারাদিন বলতেছেন গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আপনার কিন্তু হবে না। আপনার কি করতে হবে? আপনার সবগুলা ইন্দ্রিয়কে কাজে লাগাইতে হবে। আপনি চোখ দিয়ে দেখবেন, মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে বললে আপনার কান সেটা শুনতে পাবে, হাত দিয়ে লিখবেন। যখন এই প্রত্যেকটার কম্বিনেশন হবে, তখনই কিন্তু, শুধুমাত্র তখনই কিন্তু পড়াশোনা আপনার কাছে ইজি লাগবে। অলরাইট, চলেন আমরা পড়ায় ফেরত আসি। তাইলে ভারতের সাথে সীমানা কতটুকু? 4156 কিলোমিটার। মিয়ানমারের সাথে সীমান্ত কতটুকু একটু বলেন তো? মিয়ানমারের সাথে 271 কিলোমিটার, তার মানে খুবই সামান্য। বেশি কার সাথে? ভারতের সাথে। 4156, মতান্তরে 3751 কিলোমিটার। বুঝছেন কিনা একটু আমাকে বলেন? বুঝছেন কিনা একটু বলেন? হ্যাঁ, গাছের পাতা সবুজ, বুঝছেন কিনা একটু আমাকে বলেন? দেখেন 271, ঠিক আছে, অনেক বই আপনারা 280 যদি দেখে থাকেন, সেটার কোনো কিন্তু অ্যাকুরেট সলিউশন নেই। সবাই কমেন্টে লেখেন কত? 271। কত? 271 কিলোমিটার। 271 কিলোমিটার, সবার কমেন্ট করতে হবে। ওকে, বুঝছেন কিনা? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলেন? প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। লিখে নেন। খাতায় লেখা হলে ডান লেখেন, খাতায় লেখা হলে লেখেন ডান। নিহাল লিখেছেন, তৃষা লিখেছেন, ওকে, আতিয়া আছেন, মুন্নি লিখেছেন, মাহমুদা আক্তার, দিয়া, ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সাভিয়া, নিহাল, ওকে, আদনান, ঠিক আছে, ঠিক আছে, চমৎকার চমৎকার রেসপন্স পাচ্ছি। অনেক আগ্রহী স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আশা করা যায় আপনাদের সাথে জিকে জার্নিটা চমৎকার হতে যাচ্ছে। ওকে, তারপরে চলেন, এরপরে আমরা দেখব ঢাকা নিয়ে। ঢাকা কি ছিল? ঢাকা পূর্বে কি ছিল? ঢাকা সম্পর্কে দুই একটা তথ্য দেন তো আপনারা। আচ্ছা, তার আগে আপনারা লেখা শেষ হলে বলেন ডান। ঢাকা, ঢাকা যে জনপদের অংশ ছিল, সেই জনপদের নাম কি? সেই জনপদের নাম বঙ্গ। ঢাকার নাম ছিল, মানে ঢাকা যে জনপদের অংশ, বঙ্গ জনপদ। এটা একটু লিখে নেন, ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদ। একটু লেখা হলে বলতে হবে যে ভাইয়া হয়েছে, লেখা হয়েছে কিনা একটু বলতে হবে। ঢাকা কিসের অংশ ছিল? ঢাকা ছিল বঙ্গের অংশ। ওকে, ঠিক আছে, চমৎকার চমৎকার। ঢাকার প্রাচীন নাম একজন বলে দিয়েছে কি? ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। আরো তথ্য দেন।
ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। আরো কিছু তথ্য থাকলে দেন, আরো কোনো তথ্য থাকলে দেন, নতুন কোনো তথ্য থাকলে দিতে পারেন। আর কোনো তথ্য আছে আপনাদের কাছে ঢাকা নিয়ে? লেখা হলে একটু লিখবেন ডান, লেখা হলে একটু আমাকে বলতে হবে যে ডান কিনা। ক্লাস কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আপনারা যেভাবে সহজে বুঝবেন আমি সেভাবেই বোঝানোর ট্রাই করব। চমৎকার জাফরিন, চমৎকার। ঢাকা মোট 5 বার রাজধানী হয়। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঢাকা মোট কয়বার রাজধানী হয়? ঢাকা মোট 5 বার রাজধানী হয়। নতুন করে আর কি পড়াবো? আপনারা সবগুলোই বলে দিয়েছেন, আমি একবার রিপিট করি একসাথে। ঢাকা যে জনপদের অংশ ছিল সেই জনপদের নাম কি? বঙ্গ। সেকেন্ড অফ অল, ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর। থার্ড থিং, ঢাকাকে মানে ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঢাকা কয়বার রাজধানী হয়? 5 বার। আরো একটা প্রশ্ন আসে, স্বাধীনতার পূর্বে ঢাকা কয়বার রাজধানী হয়? স্বাধীনতার পূর্বে ঢাকা 4 বার রাজধানী হয়। প্রত্যেকটি তথ্য আপনাদের খাতায় দেখতে চাই। লেখা হলে বলতে হবে ভাইয়া ডান। লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবেন। লিখেছেন? লিখেছেন? না না, 5 বার বলেছি। 610 বলেছি, ওটাকে আপনি হয়তো 6 শুনেছেন বা এনিথিং, যে কোনো ভুল হইতে পারে। ঢাকা মোট কয়বার হয়? 5 বার রাজধানী হয়। লিখেছেন কিনা একটু আমাকে বলেন। লেখা হলে একটু ডান বলেন প্লিজ, আমি বুঝতে সুবিধা হবে। আশরাফুল ভাইয়া, জীবনটা গুগল না, ঠিক আছে? তো অনেক তথ্যই গুগলে এমন থাকে। দেখেন আপনাদের একটা কথা বলি, এমন অনেক স্পেসিফিক তথ্য আছে, আমি আপনাকে এক লাইন বলবো, গুগল আপনাকে সেই লাইনটার 15টা আরো লাইন বলবে। কিন্তু গুগল কিন্তু আপনার পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোনটা আসবে, আপনার জানতে হবে কোনটা, সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবে না। গুগল আপনাকে তথ্য দিতে পারবে, আপনাকে উপাত্ত দিতে পারবে, কিন্তু বিশ্লেষণ করা, অনুধাবন করা, এটা কিন্তু আপনাকে গুগল করে দিবে না, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে, চমৎকার, সবাই লিখেছে। চলেন পরেরটাই যাই। এবার কবে কবে হয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখি। ওকে, প্রথম লাইনটা একটু খাতায় লিখে নেন। 1905 সালে বঙ্গভঙ্গের পর, এটা ভঙ্গ হবে, ঠিক আছে, পর পূর্ববঙ্গের রাজধানীর মর্যাদা পায়। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। এবং বঙ্গভঙ্গ রোধ হয় কবে? 1911 সালে। এই দুইটি জিনিস জানেন কিনা একটু আমাকে বলেন তো। আর সেকেন্ড অফ অল, এই প্রথম লাইনটা একটু লিখে নেন। স্বাধীনতার পূর্বে 4 বার ঢাকা রাজধানীর স্বীকৃতি পায়। যারা এটা নিয়ে কনফিউজড, আমি আবার বলে দিলাম, স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পূর্বে ঢাকা 4 বার রাজধানী হওয়ার স্বীকৃতি লাভ করে। কয়বার? 4 বার। লিখেছেন কিনা একটু আমাকে বলেন। লিখেছেন কিনা একটু আমাকে বলেন। প্রথম লাইন লিখেছেন? ওকে, আমরা বললাম 5 বার, মানে ঢাকা কি পায়? স্বীকৃতি পায়। কোন 5 বার দেখেন, আমরা আগে এইটুকু দেখি। প্রথমবার 1610 সালে, দুঃখিত, প্রথমবার কবে পায়? 1610 সালে। প্রথমবার পায় 1610 সালে। দ্বিতীয়বার পায় 1660 সালে, তৃতীয়বার 1905, চতুর্থ 1947, পঞ্চমবার 1971। একটু সবাই খাতায় লিখবেন, সাথে সাথে আপনারা একটু জোরে জোরে বলবেন। আপনারা যেই রুমেই থাকেন, যেখান থেকেই ক্লাস করেন, জোরে জোরে বলেন যে ঢাকা 5 বার স্বাধীনতার স্বীকৃতি লাভ করে। কি কোন কোন সালে? 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 1947 সালে, 1971 সালে। এটা ক্লাসে মুখস্থ করতে হবে। এটা একটু বলেন যে মুখস্থ হয়েছে কিনা একটু বলতে হবে। এটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে।
এটা মুখস্থ হয়েছে কিনা একটু বলেন, যে এটা মুখস্থ হয়েছে কিনা একটু বলতে হবে, ঠিক আছে? একটু বলেন তো এটা মুখস্থ হয়েছে কিনা। কবে কবে দেখেন, 1610, 1660, তারপরে কবে 1905, 1947, 1971, ঠিক আছে? আর স্বাধীনতার পূর্বে এই চারটা, আর স্বাধীনতার 1971 সালে তখন হয় পঞ্চমবার। বুঝছেন কিনা একটু বলতে হবে, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এখন আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি। এটা এখান থেকে পরীক্ষায় আহামরি বেশি কোশ্চেন এই সাইড থেকে আসবে না, যেইটুকু আসার মতো আমি বলে দিব। ফার্স্ট অফ অল, 1610 সালে ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করে নাম দেন জাহাঙ্গীরনগর। কবে দেয়? 1660 সালে। তারপরে 1610 সালে, দুঃখিত। দ্বিতীয়টা 1660 সালে মীর জুমলা বাংলার সুবেদার নিয়োগ হওয়ার পর ঢাকা আবার রাজধানীর মর্যাদা ফিরে পায়। 1905 সালে বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গের রাজধানীর মর্যাদা পায় ঢাকা। এই 1905 সালের এই বিষয়টি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট খালি আপনারা জানার জন্য জানবেন। এইটা আবার ইম্পর্টেন্ট, 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর বা পৃথক হয়ে যাওয়ার পর পাকিস্তানের পূর্বাংশে রাজধানী করা হয় ঢাকাকে। তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটি যখন আলাদা অংশ হয়, তখন পূর্ব পাকিস্তানের মানুষদের জন্য পূর্বাংশের রাজধানী করা হয় ঢাকাকে। কবে? 1947 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সংবিধানের 5 ক অনুচ্ছেদে ঢাকাকে রাজধানীর মর্যাদা দেয়া হয়, এবং ঢাকা বানান 1982 সাল পর্যন্ত ছিল DACCA, সেটাকে চেঞ্জ করে করা হয় DHAKA। এটা কবে করা হয়? 1982 সালে। সকলে বুঝেছেন কিনা আর এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে একটু বলতে হবে, আর যদি ক্লিয়ার হয় একটু বলতে হবে ক্লিয়ার। ঐশী বলেছে আই লাইক পাকিস্তান। ওকে, হ্যাঁ অবশ্যই। আমরা মানে আমাদের একটা লাইন আছে না, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা না, বা কারোর সাথে শত্রুতা না। তো আমরা কেন কাউকে ঘৃণা করব? আমরা সকলকে ভালোবাসবো, ইভেনচুয়ালি আমরা সব থেকে বেশি ভালোবাসবো আমাদের দেশকে। ওকে, সকলেই বলেছেন ক্লিয়ার, চমৎকার। চলেন সামনে যাই। ক্লাস কি বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে। যে কোনো কিছু, কোনো ক্লাস বুঝতে সমস্যা হলে আমাকে একটু শেয়ার করবেন, ঠিক আছে? একেবারে বিনা দ্বিধায় শেয়ার করবেন। চলেন, বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কি? কমিশনার। বিভাগীয় প্রশাসনিক প্রধানকে মেইনলি বলা হয় বিভাগীয় কমিশনার, এবং তার পদবি হচ্ছে কমিশনার। একটু খাতায় ছোট্ট করে লিখবেন, বিভাগের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? কমিশনার। লেখা হলে একটু বলতে হবে, দুঃখিত। বাংলাদেশের প্রথম বিভাগকে অবভিয়াসলি ঢাকা। আয়তনে বৃহত্তম বিভাগ, অর্থাৎ আয়তনে বা দৈর্ঘ্যে সব থেকে বড় বিভাগ কি? চট্টগ্রাম। চট্টগ্রামের আরেকটি উপাধি আছে, সেটি কি? বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানী কি বলেন তো সবাই? চট্টগ্রাম। আয়তনে বৃহত্তম বিভাগ কি? সেটাও চট্টগ্রাম। আর আয়তনে সব থেকে ক্ষুদ্রতম বিভাগ কি? ময়মনসিংহ। লিখেছেন কিনা একটু বলেন, আয়তনে বৃহত্তম বিভাগ কি? আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম, আয়তনে ক্ষুদ্রতম বিভাগ কি? ময়মনসিংহ। ওকে, এটা কি দিয়ে গেল? জনসংখ্যার দিক দিয়ে। এখন একটা জিনিসকে আপনি বড়, বা একটা দেশকে বা একটা অঞ্চলকে আপনি বড় বলতে পারেন দুইটা ভিত্তিতে। এক হচ্ছে সেখানকার মানুষ বেশি হলে সেটাকে আপনি বেশি বলতে পারেন, সেটার আয়তন বেশি হলে আপনি সেই আয়তনকে বেশি বলতে পারেন। তো দেখেন, আয়তনে এখন আমরা বড় আর ছোট দেখব। আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, মানে আয়তনে যতগুলো বিভাগ আছে তার মধ্যে সব থেকে ছোট কি? ময়মনসিংহ। আর জনসংখ্যায় সব থেকে বড় বিভাগ কি? ঢাকা। তাহলে ঢাকার আমরা আরো কয়টা তথ্য পাইলাম? বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা, জনসংখ্যার বৃহত্তম বিভাগ ঢাকা। ঠিক আছে? তো নেক্সট দিন যদি ঢাকা সম্পর্কে তথ্য চাই, প্রত্যেকটা তথ্যই দিতে হবে। কি কি তথ্য? ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। ঢাকা কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ঢাকা কোন জনপদের সাথে অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। তারপরে ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী কবে হয়, মানে কতবার হয়? 4 বার। ঢাকা মোট রাজধানী হওয়ার সুযোগ লাভ করে কয়বার? 5 বার।
তারপরে জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বেশি জনসংখ্যা কোনটায়? ঢাকায় আছে। বাংলাদেশের প্রথম বিভাগ কোনটা? ঢাকা। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে। কোনো কোশ্চেন থাকলে বলেন। তারপরে দেখেন, জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ মানে জনসংখ্যা সব থেকে কম কোথায়? বরিশালে। জনসংখ্যা সব থেকে বেশি ঢাকায়, জনসংখ্যা সব থেকে কম কোথায়? বরিশালে। জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে। ঘনত্ব বলতে আমরা কি বুঝি? একটা নির্দিষ্ট জায়গায় কতজন মানুষ বসবাস করতেছে, এই যে জায়গা এবং জনগণের বসবাস, এই দুইটার অনুপাতকে আমরা কি বলতেছি? ঘনত্ব বলতেছি। কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমার ক্লাস কি বুঝতে কষ্ট হয় নাকি বুঝতে পারেন? একটু বলে দেন। তারপরে দেখেন, জনসংখ্যার ঘনত্ব কম কোথায়? বরিশাল, মানে বরিশালে একটা নির্দিষ্ট জায়গায় কম সংখ্যক মানুষ বাস করে, আর ঢাকায় ওই একই জায়গায় অনেক বেশি বাস করে, মানে ঘনত্বের দিক দিয়ে সব থেকে বেশি বাস করে কোথায়? ঢাকায়। সব থেকে কম বাস করে কোথায়? বরিশালে। তারপরে দেখেন, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোথায়? ঢাকা বিভাগে। কেন? এই যে দেখেন, 1 বছর 2 বছর পরে কোচিং করার জন্য আপনারা ঢাকায় চলে আসবেন, প্রাইভেটে পাবলিকে পড়ার জন্য আপনারা ঢাকায় চলে আসবেন। প্রতি বছর মানুষ চাকরির জন্য, জীবিকার জন্য, পড়াশোনার জন্য থেকে বিভিন্ন কারণে, গার্মেন্টস কর্মী হওয়ার জন্য কিংবা যে কোনো কারণে লাইফে বিভিন্ন উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। এই জন্য জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোথায়? ঢাকায়। মানে বৃদ্ধির হার মানে কি? প্রতি বছর বৃদ্ধি পায়। তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম কোথায়? বরিশাল বিভাগে। সাক্ষরতা, সাক্ষরতা মানে কি? অক্ষর জ্ঞান বা শিক্ষিত মানুষ। তো সাক্ষরতার হার বেশি কার? ঢাকা বিভাগে। সাক্ষরতার হার কম কোথায়? ময়মনসিংহ বিভাগে। জেলার সংখ্যা বেশি কোথায়? ঢাকায়। ঢাকায় কয়টি জেলা? 13টি। ঢাকায় জেলা কয়টি? 13টি। বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত বলেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। বরিশালের মানুষ সব দিকেই যায়, বরিশালের পানির খুব কষ্ট। আচ্ছা, বরিশালের কে কে আছেন জানাতে পারেন, আপনাদের দুঃখ একটু আমরা ভাগাভাগি করে নিতে চাই। ওকে, আর একটা নতুন তথ্য আমি একটু অ্যাড করে দেই। ঢাকায় আমরা দেখলাম ঢাকা বিভাগের জেলা হচ্ছে কয়টি? 13টি। কিন্তু ঢাকা বিভাগে সিটি কর্পোরেশন কয়টি? 4টি সিটি কর্পোরেশন। সিপি দিলাম, ঠিক আছে? ঠিক আছে, সিটি কর্পোরেশন কয়টা? 4টি, ঠিক আছে। তারপর জেলার সংখ্যা সব থেকে কম কোথায়? সিলেট আর ময়মনসিংহ বিভাগে। কয়টি করে? 4টি করে জেলা। কয়টি করে জেলা? 4টি করে জেলা। বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো, বুঝতে পেরেছেন কিনা? ওকে, তারপরে চলেন, আমরা তখন ঢাকা নিয়ে কথা বললাম, এখন একটু আমরা আবার বাংলাদেশে ফিরে যাই। ওকে, আচ্ছা, এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা একটু বলেন। আর অনেকে দেখলাম কমেন্ট করেছেন যে ভাইয়া পিডিএফ তো দিয়েই দিবেন। অবশ্যই পিডিএফ দিয়ে দিব ভাইয়া, কিন্তু একটা ক্লাসে তোমার লেখাটা যত বেশি ইফেক্টিভ হবে, তুমি পিডিএফ পাইলে সারা জীবনেও তুমি সেটা নতুন করে পড়বা, লিখবা। তোমার, আমি চাই আমাদের ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, পিডিএফ পাওয়ার পর রিভিশন হবে, পিডিএফ পাওয়ার পরে নতুন করে পড়া হবে না, পিডিএফ পাওয়ার পরে আমরা রিভিশন দিব। অলরাইট, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলতে হবে। তারপরে দেখো, জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কোথায়? ঢাকায়। আমরা দেখেছি অলরেডি, এইটুকু আমরা দেখেছি। আচ্ছা, তো লেখা হয়েছে কিনা একটু বলো তো সবাই। ওকে, ডান লেখা। পিডিএফ পাওয়ার জন্য লং মার্চ টু মাঝার ভাই করতে হবে তোমাদের। মাঝার ভাইয়ের কাছে একটা লং মার্চ করে এসে পিডিএফটি আদায় করে নিতে হবে। আপাতত পিডিএফ এর সব গল্প অফ। আপাতত আমরা আবার ক্লাসে ফিরে আসি। বাংলাদেশের মোট জেলা 64টি, সবাই জানো। আয়তনে বৃহত্তম জেলা কি? রাঙামাটি। আয়তনে ক্ষুদ্রতম জেলা কি? নারায়ণগঞ্জ। জনসংখ্যায় বৃহত্তম জেলা কি? ঢাকা। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কি? বান্দরবান। এখন বিষয়টি নিয়ে তোমরা কনফিউজ হচ্ছ কিনা একটু আমাকে বলো। বিষয়টি নিয়ে তোমরা কনফিউজ হচ্ছ কিনা আমাকে বলো। এখানে এত কিছু দেখো, জনসংখ্যা বৃদ্ধির হার এইটা, জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কোথায়? ঢাকায়। জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ঢাকায়। ওকে,
এই হারটার অনেক কিছু আছে, এগুলা দেখে তোমাদের কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা, এগুলো একটু রিপিট হয়েছে, যাই হোক। আচ্ছা, আমরা আর একটু ইয়াতে আসি। ওকে, এখন আসো, কোথায় সবগুলা মেয়ে ছেলে কই, অনেক কনফিউজিং। হ্যাঁ, কনফিউজ একটু হতে হবে, আসলে কিছু করার নেই। এতক্ষণ আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত বিভাগ দেখলাম, তারপরে এগুলো হচ্ছে আমাদের জেলা। এটা আমরা কি দেখতেছি? জেলা দেখতেছি, ঠিক আছে? এর আগে আমরা বিভাগ হিসেবে পরিকল্পনা করলাম, যে কোথায় ঘনত্ব বেশি কোথায় ঘনত্ব কম। এবার আমরা দেখতেছি জেলা। এবার আমরা কি দেখতেছি? জেলা। জেলা কয়টা? 64টা। আয়তনে বৃহত্তম জেলা কি? রাঙামাটি। ক্ষুদ্রতম জেলা কি? নারায়ণগঞ্জ। বৃহত্তম জেলা কি? জনসংখ্যা বেশি ঢাকা, ঢাকার বিভাগেও জনসংখ্যা বেশি, ঢাকা তোমার জেলাতেও জনসংখ্যা বেশি। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবান। জনসংখ্যার ঘনত্ব বেশি কোথায়? এটা আবারও ঢাকা জয়যুক্ত। জনসংখ্যায় ঘনত্ব কম কোথায়? রাঙামাটি। সাক্ষরতার হার বেশি কোথায়? পিরোজপুর। সাক্ষরতার হার কম কোথায়? জামালপুর। এগুলো কিসের? জেলার ভিত্তিতে। কিন্তু যখনই আমি বিভাগের কথা বললে আমার কি হবে? সাক্ষরতার হার বেশি কোথায়? ঢাকাতে। বুঝছো কিনা বলো? এগুলো কিসের কথা বলতেছি? আমরা জেলার কথা বলতেছি। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। কোনো কোশ্চেন আছে? জিম বলেছে ছেলেরা পড়াশোনা করে না, এই অভিযোগ কি সত্যি? ছেলেরা একটু বলো তো, একটু বলো তো যে এটা কি সত্যি কিনা। একটু বলো যে এটা সত্যি কিনা। মানিকগঞ্জ থেকে ক্লাস করছি, ওকে, চমৎকার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরেরটায় যাই। ইম্পর্টেন্টে চলে যাই। জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কোথায়? ঢাকা উত্তর। এটা একটু লিখে নাও সবাই, জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কি? ঢাকা উত্তর। এর আগে একটা তথ্য দিয়েছি, ঢাকায় সিটি কর্পোরেশন কয়টি? 4টি। ঢাকায় সিটি কর্পোরেশন 4টি, তার মধ্যে জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ঢাকা উত্তর, এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন বরিশাল। এই দুইটা একটু লিখে নাও তো, দ্রুত লিখে নাও, একটু দ্রুত লিখে নিতে হবে। আচ্ছা, জান্নাতুল বলছে মিথ্যা, সাজ্জাদ বলেছে ট্রু। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ছেলে মেয়ে সবাই পড়াশোনা করো, মানে এখন আর জেন্ডার ডিসক্রিমিনেশনের যে ব্যাপারটা সেটা আনার কোনো সুযোগ নেই। মানুষ মাত্রই পড়তে হবে, ছেলে মেয়ে কারোরই ফাঁকিবাজ হওয়া যাবে না। ওকে, আচ্ছা, হয়েছে কিনা একটু আমাকে বলো তো, একটু বলো যে এইটুকু লিখেছো কিনা। এখান থেকে এই দুইটা আমরা পড়লাম, তারপরে আসো। এখন আমরা একটা দেশ নিয়ে পড়লাম, এখন সেই দেশটি সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই সেটার কি জানতে হবে? জাতীয় সংসদ জানতে হবে। যদিও আমরা যখন প্রশাসনিক কার্যাবলী আমরা আলোচনা করব আমরা খুব বিস্তারিত করব, বাট আজকে বাংলাদেশ পরিচিতি ক্লাসে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি থেকে আমরা এমন একটা ক্লাস করছি আজকে, যে এই অংশের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে আজকে আমরা এটার মাধ্যমে কভার করব, আমাদের বেসিক গ্রো করবে, এবং সেই সাথে ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমরা চিনতে শুরু করব। তো চলো জাতীয় সংসদের অংশে চলে যাই। জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয়? ভিত্তি প্রস্তর মানে কি তোমরা জানো? একটা দালান হোক বা যে কোনো একটা প্রকল্প হোক, সেই প্রকল্প উদ্বোধন করার জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটাকে বলা হয় ভিত্তি প্রস্তর স্থাপন। বিভিন্ন সময় তোমরা দেখবে একটা হাসপাতাল হবে, অনেক নামি দামি গুণী ব্যক্তিদের দ্বারা হাসপাতালের প্রথম ইটটি সে গিয়ে ধরো যে হাত দিয়ে রেখে আসলো। এই যে আনুষ্ঠানিকতা এটাকে বলে ভিত্তি প্রস্তর স্থাপন। এটি কবে হয়? 1962 সালে। একটু বলো লিখে নিয়েছো কিনা। তারপরে দেখো, জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। কে? লুই আই কান। এটা বিগত বছরে আসা একটা প্রশ্ন।
তিনি কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ এবং দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনারকে? হ্যারি পাম ব্লুম। এই নামগুলো সচরাচর বিদেশি নাম, তোমাদের কিন্তু একবারে যে মনে থাকবে ব্যাপারটা এমন না, 2-3 বার লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে যে জিনিসটা হবে 4টি অপশনের মধ্যে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা যে হ্যাঁ, এক্সাক্ট আমার মনে না থাকলেও হয়তোবা উনি ছিলেন। এভাবেই কিন্তু তোমাদের জিকে গুলো ঠিক করতে হবে। তারপরে দেখো, জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে? 1965 সালে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত? 215 একর। প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ, একটু দ্রুত লিখে নাও, একটু দ্রুত লিখে নাও। ওকে, চমৎকার চমৎকার, সকলেই পড়তেছে, সকলকেই ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ। একটু দ্রুত লিখে নাও, একটু দ্রুত লিখতে হবে, ঠিক আছে, একটু দ্রুত লিখতে হবে। চিটাগাং থেকে ক্লাস করছে, ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আচ্ছা ভাইয়া, ফোন কি? S22 না 23? 23 আলট্রা। ওকে, আচ্ছা চলো আমরা অফ টপিকে না যাই। দেখো ঠিক আছে কিনা, হয়েছে কিনা এই পর্যন্ত? ডান ডান, ওকে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, চমৎকার একটা ক্লাস হচ্ছে। জাতীয় সংসদ ভবন উদ্বোধন হয় কবে? 28শে জানুয়ারি 1982 সালে। এখানে কয় তালার বিশিষ্ট? এটা 9 তালা। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখো, প্রত্যেকটা লিখতে হবে না, যেগুলো লিখতে হবে আমি তোমাদের বলে দিব। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট। আমাদের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। এটা একটু লিখে নাও। বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবনকে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার, অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এটি উদ্বোধন করেন। ওকে ওকে, রাজশাহী থেকে আছে সাহেব আলী, ওকে চমৎকার, স্বাগত জানাচ্ছি আপনাদের। যারা যেই জেলা থেকে আছেন নিজেদের জেলা জানাতে পারেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? 15ই ফেব্রুয়ারি 1982 সালে। এটাও তোমাদের লিখতে হবে না। এখানে আসো, বাংলাদেশ সংসদের মোট আসন সংখ্যা কত? 350টি। নির্বাচিত 30টি, মহিলা আসন 50টি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, চলো এটা সম্পর্কে একটু আমরা জেনে নেই। বাংলাদেশে প্রথমে মহিলা আসনের প্রস্তাব করা হয় কবে? প্রথমে মহিলা আসনের প্রস্তাব করা হয়, এগুলো জাস্ট খালি একটু দেখে রাখো, লিখে নিতে হবে না। মহিলা আসনের প্রস্তাব করা হয় 1972 সালে। কয়টি করার কথা বলা হয়? 10টি মহিলা আসন করার কথা বলা হয়, এবং এটা চলবে কত বছর বলছে? দুঃখিত, 15টি মহিলা আসন করার কথা বলা হয়, এবং বলেছে এটা চলবে হচ্ছে আগামী 10 বছর। কিন্তু এটা আর 10 বছর চলেনি। তোমার 1979 সালে এই 15টিকে উন্নত করে বা উন্নীতিকরণ করে 30টিতে রূপান্তর করা হয়। এটা কবে করা হয়? 1979 সালে। তার পরবর্তীতে এটা, দুঃখিত, ইরেজার, ওকে, এটা 1979-তে কয়টি করা হয়? 30টি। তারপর এটা 2004 সালে এটি করা হয় 45টি। তার পরবর্তীতে সর্বশেষ 2011 সালে এই 45টিকে করা হয় 50টি। তাহলে সর্বপ্রথম করা হয় কবে? 1972 সালে। কতটি? 15টি। 1969-এ কতটি? 30টি। 2004 সালে 45টি, 2011-তে 50টি। শুধু সাল লেখো এবং কতটি করা হয় এটা লিখে নাও। এটা থেকে কিন্তু বিগত বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে পাচ্ছি, ওকে ঠিক আছে। কিশোরগঞ্জ, ঢাকা, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোদাগাড়ি, বগুড়া, ওকে আমার বাড়িও বগুড়ায়, ওকে হোয়াট এভার। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, ঠিক আছে। কক্সবাজার, ওকে কক্সবাজার আমরা সবাই বেড়াতে যাব। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ওকে ঠিক আছে। যে যেখান থেকে আছো সবাইকে স্বাগত। বুঝেছো কিনা বলো, আমার লেখা কি বোঝা যাচ্ছে? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, লেখা হলে বলো ডান। ওকে, তারপরে দেখো 1 নাম্বার আসন কি? পঞ্চগড় 1। এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন কি? পঞ্চগড় 1। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন কি? বান্দরবান। জাতীয় সংসদের কাষ্টি ভোট, স্পিকারের ভোট, মানে কোনো একটা ভোটে যদি 50-50% সমতা হয়, যেমন তোমার বাসায় 5জন সদস্য,
তোমার বাবা বলল, তোমার মা বলল আজকে কি রান্না করব, তোমরা দুই ভাই বোন বললা গরুর মাংস খাবে, তোমার বাবা তোমার আরেক বোন বলল মুরগির মাংস খাবে। এখন এই যে দুই দুই করে সমতা হইল, তোমার মা যেই দিকে ভোট দিবে সেই দিকে জয়যুক্ত হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কাষ্টি ভোট। এই কাষ্টি ভোটকে দেয় রাষ্ট্রপতি দেয়, দুঃখিত স্পিকার দেয়। বুঝতে পেরেছো কিনা একটু বলো, কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আজান হচ্ছে, তোমরা নামাজ পড়বে, তার আগে আমি খুব দ্রুত শেষ করব, মানে আমরা অপেক্ষা করব না, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। ওকে, বাংলাদেশের সরকার এবং প্রশাসন, প্রথম রাষ্ট্রপতিকে শেখ মুজিবুর রহমান, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রথম সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নাও সবাই। ওকে, এই দিনটা একটু লিখে নাও। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে AHM কামরুজ্জামান, এটা লিখতে হবে না, যা জানাচ্ছি। প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, কিন্তু অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। তারপরে দেখো প্রধান বিচারপতি কে ছিলেন ASM সায়েম, এবং প্রথম নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ ইদ্রিস। ওকে, ঠিক আছে। বাংলাদেশ বিষয়ক এবং ইন্টারন্যাশনাল দুইটিই থাকবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বাংলাদেশের সরকার এবং প্রশাসন, বাংলাদেশ সরকার ও প্রশাসন, এটা আপাতত লিখতে হচ্ছে না। গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ, জাতীয় সংসদ স্পিকার মোহাম্মদুল্লাহ, প্রথম বাজেট পেশকারী তাজউদ্দিন আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু লিখতে পারেন আপনারা চাইলে। প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বি শাহাবুদ্দিন আহমেদ, এখানে প্রথম বাজেট পেশকারী গুরুত্বপূর্ণ, প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
বি শাহাবুদ্দিন আহমেদ, এই দুইটি কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আপনাদের কি এনার্জি কমে গেছে, নাকি আমরা একটু শেষ করতে পারি? বলেন, বিরক্ত হচ্ছেন ক্লাসে নাকি বুঝতে পারতেছেন, একটু বলেন তো। ওকে, দেখেন তারপর প্রথম নারী ব্যক্তিত্ব, প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়া। প্রথম সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। একটু যেটা যেটা লিখতে হবে আমি বলে দিচ্ছি। প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রথম সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, সচিব কাজী আক্তার, রাষ্ট্রদূত এটা দরকারি মাহমুদা হক চৌধুরী, বিচারপতি নাজমুন আরা সুলতানা, এটা খুবই দরকারি এবং বিগত বছরে বেশ কয়েকবার আসা প্রশ্ন। বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো একটু চাইলে লিখে নিতে পারেন। ওকে, দেখেন শুধু বাংলাদেশ না, আপনার বাংলাদেশের সাথে রিলেটেড যে কোনো কিছুই পরীক্ষার প্রশ্নে আসতে পারে। যেমন বাংলাদেশ মানে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক প্রশ্নও কিন্তু আসে, বিগত বারগুলোতে দেখা গেছে এবং এবারেও আপনারা কিন্তু বাংলাদেশের সাথে আন্তর্জাতিকের কিছু অংশ পাবেন। আর যেটা বললাম, বাংলাদেশ থেকেই বেশি প্রশ্ন আসে, আপনাদের যেহেতু যারা ন্যাশনালে পরীক্ষা দিবেন শুধুমাত্র 10টি প্রশ্ন হয়, দেখা যাচ্ছে 6-7টি বাংলাদেশ থেকে, বাকি 2-3টি অন্য জায়গা থেকে, তো 2টি ব্যাকআপই আপনাদের রাখতে হবে। অলরাইট, তারপরে আসেন প্রথম নারী ব্যক্তিত্বের মধ্যে ভাস্কর, মানে যিনি ভাস্কর্য তৈরি করেন তার নাম কি? নভেরা আহমেদ। তারপরে দেখেন জাতিসংঘের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান। বাংলা একাডেমির মহাপরিচালক নীলিমা ইব্রাহিম। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। তারপরে দেখেন ব্যালট পেপারে না ভোটের বিধান কোন সংবিধানে ছিল? হ্যাঁ না ভোট, এইটা কোন সংবিধানে ছিল? নবম জাতীয় সংসদ নির্বাচনে এটা ছিল। ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয় কবে? 1901 সালে। খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখো। সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও, কমেন্টে মজা আমরা একটু পরে করি। আমরা একেবারে শেষের দিকে আছি ক্লাসের, একটু আমরা মনোযোগ দিই, ঠিক আছে? তারপরে বাংলা একাডেমি পুরস্কার চালু হয় কবে? 1960 সালে। 1960 সালে। আরেকটা এক্সট্রা তথ্য দিয়ে দেই, বাংলা একাডেমি পুরস্কার চালু হয় 1960 সালে এবং বাংলা একাডেমির প্রথম যিনি ছিলেন, মানে প্রথম মহিলা মহাপরিচালক ছিলেন নীলিমা ইব্রাহিম, ঠিক আছে? এবং বাংলা একাডেমির সদর দপ্তর কোথায়? বর্ধমান জেলায় অবস্থিত। এই ইনফরমেশন গুলো খুবই দরকার। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে? প্রফেসর আজম, ঠিক আছে? এই টপিক গুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। প্রথম ডাক টিকিট চালু হয় 1971 সালে। বাংলা একাডেমির বইমেলা চালু, অত গুরুত্বপূর্ণ না। প্রথম নোট চালু হয় 1972 সালে, ঠিক আছে? 1972 সালে। তারপরে বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। এইটুকু লিখেছেন কিনা একটু বলেন, লিখেছেন কিনা একটু বলেন। ওকে, ঠিক আছে। প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। প্রথম স্বাধীনতা বিভাগের যাত্রা, স্বাধীন বিচার বিভাগের যাত্রা, প্রথম স্বাধীন বিচার বিভাগ, মানে বিচার বিভাগ কার উপর নির্ভরশীল না, এই যাত্রা শুরু হয় কবে? 2007 সালে। প্রথম 100 টাকার নোট চালু হয় 2008 সালে। লেখা হলে একটু লিখবেন ডান, লেখা হলে লিখবেন ডান। আজকের ক্লাস নিয়ে সামগ্রিক, আজকের পুরো ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আজকের সামগ্রিক ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আজকে আমাদের যে টপিক ছিল বাংলাদেশ পরিচিতি, এখানে আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আর একটি তথ্য আমার শুরুতে দেওয়া উচিত ছিল, সেটা দেইনি। বাংলাদেশের ষড়ঋতুর দেশ নিয়ে একটা কথা আপনারা শুনেছেন, যে এটা স্পেশালি আবার কেন বলা হয়, কারণ বিশ্বের বাকি দেশগুলোতে ঋতু 4টি, মানে 4টি ঋতুর দেশ, মানে 4 সিজন, বাট বাংলাদেশে যে বিষয়টি হয়, বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। এই বিষয়টা আমার শুরুতেই বলা উচিত ছিল। ওকে, বুঝেছেন কিনা একটু বলেন।
100 টাকার নোট নিয়ে কি জানি বললেন, বুঝতে পারিনি। কোনো কোশ্চেন করলেন একজন 100 টাকার নোট নিয়ে? আচ্ছা, 100 টাকা, আমি কমেন্টটা খুঁজে পাচ্ছি না। 100 টাকার নোট প্রথম চালু হয় 1972 সালের 4ই মার্চ। 100 টাকার নোট প্রথম চালু হয় 1972 সালের 4ই মার্চ। এত ইন ডিটেলস কোশ্চেন আসবে না, যেটুকু বলছি আপনারা এইটুকুই পড়লেই হবে। এত ডিটেলস কোশ্চেন আপনার পরীক্ষায় আসবে না অন্তত। বাংলা একাডেমির তথ্যগুলো রিপিট করব, ঠিক আছে। বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালকের নাম নীলিমা ইব্রাহিম, এবং বাংলা একাডেমির যে হাউসটি বা দপ্তরটি সেটি বর্ধমান হাউসে অবস্থিত। আরেকটি তথ্য দিলাম, বাংলা একাডেমির মহাপরিচালক হচ্ছেন প্রফেসর আজম। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে দেখা হবে আবারও কোনো ক্লাসে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটি কিন্তু এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।